আমাদের বহুদিনের সঙ্গী হয়ে উঠেছে। আমরা মনের রোগের শিকার হই। 2012 সালে সৃজিত মুখার্জি পরিচালিত হেমলক সোসাইটি, যা বহু মানুষের মন কেড়েছিল। আমরা আবারও হেমলক সোসাইটির সেকুয়েলে তৈরি কিল বিল সোসাইটি, যা আমরা দেখতে পাবো। এখানে জুটিকে রয়েছে আমাদের সঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই সৃজিতদার কাছে যাই। সৃজিতদা, হেমলক সোসাইটি আমরা যে দেখেছিলাম আর এই যে কিল বিল সোসাইটি দর্শকদের মন কাড়বে বলে মনে হয়? দেখো, যে কোনো ছবি হোক আমরা অবভিয়াসলি চাই এত পরিশ্রম করে করা ছবি সেটা দর্শকদের ভালো লাগুক, মন কাড়ুক। কিন্তু থিম্যাটিক্যালি যদি আমি বলি, হ্যাঁ ডেফিনেটলি হেমলক যেই দর্শকদের এফেক্ট করেছিল, আই এম শিওর কিল বিলও সেই দর্শকদের তো ডেফিনেটলি এফেক্ট করবে, কারণ এটা প্রো লাইফ মেসেজ যেটা হেমলকে ছিল সেটা কিল বিলেও আছে। কিল বিলে যদি তফাৎ বলো যে হেমলকের থেকে কি তফাৎ বা কি অন্যরকম, সেটা আমি বলবো যে হেমলকে তো একটা প্রেমের গল্প ছিল, একটা লাভ স্টোরি ছিল মেঘনা সরকার আনন্দ করের, সেইটা কিন্তু মূল গল্প ছিল না, সেটা ওয়াজ মোর অফ আ বাই প্রোডাক্ট, সাইড এফেক্ট। মূল গল্পটা কিন্তু ছিল আনন্দ করের জীবন দর্শন, আনন্দ করের তৈরি করা একটা সোসাইটি, আনন্দ করের যে মিশন জীবনের, সেটাই ছিল মূল গল্প। তাই জন্য শেষে আমরা যখন দেখি, এবং এই নিয়ে আমার সঙ্গে অনেকের তর্ক হয়েছিল, কথা হয়েছে যে আমরা কেন প্রেমের গল্পের বিয়োগান্তক যে মুহূর্ত সেটা গল্পটা শেষ করছি না, আমরা কেন সেকেন্ড হুগলি ব্রিজে ফেরত যাচ্ছি শেষে হেমলকে। তো সেটা আমি বলেছিলাম কারণ এই গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি জীবনমুখী জীবন স্রোতে ফেরার গল্প, প্রেমটা বাই প্রোডাক্ট, সাইড এফেক্ট। সো সেই জন্য আমরা একদম শেষে দেখি ও একটি নতুন মানুষকে তার গাড়িতে করে সেকেন্ড হুগলি ব্রিজে নিয়ে যায় এবং আবার তার জার্নিটা, তার অ্যাডভেঞ্চারটা শুরু হয়। কিল বিলে প্রেমের গল্পের অনুপাতটা অনেক বেশি, প্রেমের যে ইটস মোর অফ আ লাভ স্টোরি। ডেফিনেটলি প্রো লাইফ মেসেজটাও আছে, সবই আছে, কিন্তু এটাকে মোর অফ আ রোম্যান্টিক স্যাটায়ার বা রোম্যান্টিক কমেডি বললে হয়তো বেটার, মানে জনরা ওয়াইজ সেটা একটু বেশি অ্যাকিউরেট হবে। এই আমরা দেখতে পেয়েছি তুমি এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছো পূর্ণা, তো এখানে মানে আমরা মানে কান্নার সিনটাই বেশি পেয়েছি, মনের ব্যথা। তো এই ব্যথাটা কতটা প্রকাশ করতে পেরেছো, মানে নিজের সাথে কৌশানীর সঙ্গে পূর্ণার কতটা মিল আছে? তার আগে আমি আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড সামথিং। আমার মনে হয় এই যে হেমলকের সাথে বারবার কিলবিলের যে কম্প্যারিজনটা আর কি টানা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে 24 ঘন্টায় অলমোস্ট 3 লাখের ওপর কিন্তু ভিউজ গেছে ফর দ্য ট্রেলার। সো ইউনো মানে আমি যতদূর আর কি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যে প্রত্যেকটা মানুষ যারা হেমলকের ফ্যান ছিল তারা কিন্তু প্রচণ্ডভাবে হাই এক্সপেকটেশন রাখছে ফ্রম কিল বিল। সো ওই সেকশন অফ মানে দর্শক তো ডেফিনেটলি দেখবেই, কিল বিলকে একটা তো সুযোগ দেবেই। আর যারা নিউ অ্যাডিশন, যেমন আমি নিউ অ্যাডিশন টু দিস ফ্যামিলি, সো আমার মনে হয় সামহাও ওই প্রেমটা জমেনি, বাট এনার কপালে আমি ছিলাম লেখা। সো ইউনো আই হ্যাড কাম আফটার 13 ইয়ার্স। পূর্ণার জীবনের যে ট্র্যাজেডি বা যে ক্রাইসিসগুলো রয়েছে সেইগুলোর সাথে আমার মিলটা হয়তো সেই জায়গায় কম, বিকজ আমার একটাই ঘটনা মোটামুটি আমাকে পুরো কাঁপিয়ে দিয়েছিল। সো আমার পার্সোনাল জীবনের কথা বলছি আমি। তো সেই ঘটনাটার আর কি ব্যথাগুলোকে বার করে করে খুচরো খুচরো টেনে এনে 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 এটাকে ফাইনালি তুমি যেটা দেখছো দুটো গানে যে আমি কাঁদছি আর কি, আর সেই কান্নাটা নর্মাল কান্না না, মানে নিজের সমস্ত ফ্রাস্ট্রেশন বার করে বা চিৎকার করে যে কাঁদাটা সেটা। তো সেই জিনিসটার জন্য অফকোর্স আমার নিজের পেনটাকে তো আমাকে ইউজ করতেই হয়েছে, কাইন্ড অফ মেথড অ্যাক্টিং বলো। বাট হ্যাঁ, আমার মনে হয় ওই জায়গাটা ছাড়া ওর এই জীবনের এতগুলো ঘটনা যেটা ওকে ওই ট্রমাটার মধ্যে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ও ডিসিশন নিচ্ছে যে ও একজন কন্ট্রাক্ট কিলারকে হায়ার করে নিজের জীবনটা শেষ করতে চায়, মানে ও আর বাঁচতে চায় না, সেই জায়গাটার পুষ্টার ওই ঘটনাগুলো হয়তো আমার জীবনে, মানে লাকিলি বলছি আমি, ভগবানের আশীর্বাদে আমি এরকম সম্মুখীন হইনি। বাট আদারওয়াইজ পূর্ণার সাথে কৌশানীর যথেষ্ট মিল আছে, পার্সোনালিটি বলো বা চিন্তাধারার কথা বলো, সবটার মধ্যে যথেষ্ট মিল আছে। ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থেকে বেরোনোর পথ মানে সেটা কি কিল বিল সোসাইটিতে পাবো নাকি নিজে থেকে কিছু মানে বলবে যে হ্যাঁ এটা করলে ডিপ্রেশন থেকে আমরা মুক্তি পেতে পারি?
আমরা যে একটা স্ট্রেসের মধ্যে থাকি সেটা থেকে আমরা মুক্তি পাবো। আসলে ডিপ্রেশন শুধু স্ট্রেস থেকে হয় না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলো, এই ধরনের জিনিসগুলো যেটা আমাদের যেরকম পেট খারাপ হয়, আমাদের যেরকম হাত ভাঙে, আমাদের যে পা ভাঙে, আমাদের কারুর ধরো ব্লাড প্রেশার হয়, কারুর নানা রকম যে নর্মাল যে রোগ টোগগুলোর কথা আমরা জানি, এগুলো ঠিক সেরকমই কিছু রোগ যেগুলো আমাদের জীবনের কিছু কিছু পরিস্থিতি ট্রিগার করে, মানে তৈরি করে আমাদের মাথার ভিতরে কিছু কেমিক্যালসের সিক্রিশন বা ক্ষরণ বাড়িয়ে দেয় আর কি। নিজে নিজে যদি এগুলো থেকে বেরোতে হয় তাহলে অনেক উপায় আছে। প্রথমত নিঃসন্দেহে আগে সেলফ কাউন্সেলিং বা নিজের সঙ্গে নিজের সমঝোতা করাটা, কোন জিনিসটা থেকে এই জিনিসটা ঘটছে, কোন পয়েন্টটা থেকে আমার এই মন খারাপটা বা আমার এই অতিরিক্ত অ্যাংজাইটিটা তৈরি হচ্ছে, সেগুলো সামনাসামনি দাঁড়ানো। সৃজিত দা, এই একাকিত্ব, ডিপ্রেশন, এইগুলো তুমি কিভাবে, তুমি যখন সংলাপ আরো কাজ করে এবার কাজ মানে যে সবসময় শুটিং করা তা কিন্তু নয়, একটা গল্প নিয়ে ভাবাও কাজ, সে গল্প লেখাও কাজ, গান লেখা কাজ, পড়া কাজ, কোনো একটা ইতিহাসের কোনো চ্যাপ্টার বা কিছু নিয়ে যদি ইন্টারেস্ট থাকে সেটা। আর সেটা যখন কাজ না করে তখন সঙ্গীত আছে, সিনেমা দেখা আছে, বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা আছে, আমার পোষ্যরা আছে। সো সব মিলিয়ে আমার মনে হয় কিছু না কিছু উপায় বেরিয়েই নিজেকে কোনোদিন ওই জায়গা অবধি যেতেই দেবো না যেটাতে আমি ডিপ্রেশনের শিকার হব। সো আমার তার আগেই নিজেকে ওইটার ভিকটিম হওয়ার থেকে অ্যারেস্ট করে নেওয়া বেটার। তো আমার যেটা থেরাপি হিসেবে কাজ করে সেটা হচ্ছে আই এম ভেরি ভোকাল। আমার যেটা আর কি পরমদা ওয়াজ সেইং যে বলো, কথা বলো। তো যদি সবসময় প্রফেশনাল হেল্প অবধি নাও যাও, তোমার বাড়ির লোক আছে, তোমার ভালোবাসার মানুষজন আছে যার সাথে তুমি তোমার সবটা শেয়ার করতে পারো অ্যান্ড ইউ ফিল সিকিওর। তো আমি সেটাই করি। আমি আমার বাবা বা আমার মাসি বা আমার বন্ধু বান্ধব যারা আমার খুবই ক্লোজ, অ্যান্ড আমার একটা বাচ্চা আছে বাডি ওর নাম, তো আমার কাছে এরাই থেরাপি। সো আমি সবটা নিয়ে আলোচনা করি, আলোচনা করলে তাদের থেকেও কিছু জিনিস জানতে পারি, তাদের জার্নিটা থেকে শিখি অ্যান্ড মনের জোর পাই। সো আমার মনে হয় আই এম ব্যাক অন মাই ট্র্যাক। তো আমার কাছে এটাই থেরাপি। অ্যান্ড অফকোর্স আই এম আ সিনেমা লাভার, সো আমি মুভিজ দেখি, আমি একটু চিল্ড আউট, আমি একটু পার্টি এনজয় এইসব ভালোবাসি। সো এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি আবারও আড্ডায়। পরমদার সঙ্গে প্রথমবার একসাথে জুটিতে কাজ, কেমন এক্সপিরিয়েন্স? আমার তো অসাধারণ। আমার মনে হয় পরমদার বলা উচিত আমার সাথে কাজ করে, বিকজ দেখো আমার কাছে সৃজিতদার সাথে কাজ করা, তার ডিরেকশনে, এটা একটা ড্রিম কাম ট্রু। অনেক বছর অপেক্ষা করেছি এটার জন্য, অ্যান্ড এরকম একটা চরিত্রে কাজ করলাম যেটা আই থিঙ্ক আমার পাওয়া, ইটস আ লাইফ টাইম রোল। সো 11ই এপ্রিল আই থিঙ্ক তোমরা সবাই দেখতে পেলে বুঝবে ওয়াই এম আই সেইং। আর এছাড়া পরমদার সাথে একটা রয়ে গেল যে পরমদার ডিরেকশনে কাজ করবো, বা পরমদা যেখানে রয়েছে সেখানে আমি পরমদার সাথে আবারও কাজ করবো। এটা আমার চ্যালেঞ্জ, এন্ড আই হ্যাভ টু টেক দিস ফ্রম ইউ। না, আই হ্যাভ টু টেক দিস ফ্রম ইউ, যেহেতু তুমি কিছুতেই এটা নিয়ে ভোকাল না। তাহলে পরমদার নতুন পরিচালনায় তোমাকে করবো, ডেফিনেটলি তোমাকে দেখতে পাবো। আমি পিচ করবো, আই ডোন্ট মাইন্ড পিচিং মাই সেলফ ফর গুড ওয়ার্ক। আর এছাড়া দেখো আমার মনে হয় কেমিস্ট্রিটা কতটা ভালো সেটা তো বড় পর্দায় সবাই দেখতে পাবে, বাট আই থিঙ্ক হি ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যান্ড আই ক্যান কনফাইড মাই সেলফ ইন হিম, বিকজ হি ইজ আ ভেরি ট্রাস্টওয়ার্দি পার্সন। সো তুমি যেটা বলবে সেটা আর 4টে জায়গায় ঘুরে বেড়াবে না, এইটুকু কনফিডেন্স তো ডেফিনেটলি পরমদার ওপর আছে এই কদিনে। এটা বিরাট বড় পাওনার পোর্শন। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এটা আই ফিল সো অ্যাবাউট পরমদা। সৃজিত দা, পরমদাকে নতুন যখন ক্যারেক্টার প্লে করতে বলো, তো পরমদা নিজে থেকে কতটা মানে করতে পারে? কারণ নিজে সে একজন পরিচালক, পাশাপাশি সে অভিনেতা। তো পরমদার মধ্যে কতটা তুমি চ্যালেঞ্জ দিয়ে দাও যে এটা তোমাকে করতে হবে? হ্যাঁ, মানে চ্যালেঞ্জ অনেকটাই দিই কারণ পরম পারে বলে, এবং শুধু পারে নয়, পরমকে এই একটা চরিত্র দেওয়া মানে আমার অনেকটা সময় আমি প্রোডাকশন ডিজাইনের ওপর দিতে পারি, কস্টিউমের ওপর দিতে পারি, অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সেগুলো দিতে পারি। ওই চরিত্রটা নিয়ে মাথা ব্যথাটা আমার অনেকটা কমে যায়। সেটা একটা খুব বড় পাওয়া, মানে পরমকে কাস্ট করা সেটা একটা খুব বড় পাওয়া। এরকম কিছু অভিনেতারা আছে যাদেরকে কাস্ট করা মানে ওই চরিত্রটা নিয়ে তোমায় একটু কম ভাবতে হবে,
তোমার একটু কম সময় দিতে হবে, ওয়ার্কশপ ইত্যাদি ইত্যাদি, এগুলো করার খুব একটা প্রয়োজন নেই। তো পরম সেই অভিনেতাদের লিস্টে একদম উপরের দিকে তো ডেফিনেটলি পরমের নাম থাকবে। আর পরম যেহেতু একই ধারে পরিচালকও, আর আমাদের যাপনের মধ্যেও প্রচুর মিল আছে, সো আমাদের বোঝাপড়াটা খুব ভালো, মানে আমার অনেক কিছু এক্সপ্লেন করতে হয় না, ও বুঝে যায়। সো সেইটার উপর ব্যাংক করে সবসময়, ইনফ্যাক্ট আমার যখনই খুব ক্রাইসিস হয় তখন আমি আই গো টু পরম, বিকজ হি ডেলিভার্স। আমরা হেমলক সোসাইটিতে কোয়েল মল্লিককে দেখেছিলাম, এখানে কৌশানী মুখোপাধ্যায়কে। কৌশানীদিকে কাস্ট করার পিছনে স্টোরিটা একটু যদি বলো। আমি কে এম এই ইনিশিয়ালটা খুঁজছিলাম, তো না আমি জাস্ট কিডিং, ওরকম নয়, তো ওরকম নয় ব্যাপারটা। সেটা হচ্ছে যে কৌশানী, আবার প্রলয় আর বহুরূপীতে ওর মধ্যে যে স্পার্ক আমি দেখেছি, যে স্ফুলিঙ্গ, আমার মনে হয়েছিল যে সেটা সঠিক চরিত্র পেলে দাবানল হয়ে উঠতে পারে, এবং তাই জন্য পূর্ণা আইচের চরিত্রটা আমি কৌশানীকে অফার করে, আমার সত্যি বলতে খুব ভালো লাগছে। আমি যে পরিশ্রমটা ভেবেছিলাম করতে হবে তার 30% করতে হয়নি, কারণ খুবই খুবই শার্প, খুবই পারসেপটিভ এবং খুবই সাহসী অভিনেতা। সাহসী আমি কেন বলছি, কারণ যে কষ্টের কথাটা বললো, যেটা ওকে হাত ডুবিয়ে সে অনুভূতিগুলো বার করতে হয়েছে, দেখো এটা দুরকমভাবে করা যায়। ধরো স্ট্যানিস্লাভস্কির রিকল যেটাও বলছে, যেটাও ব্যবহার করে মেথড অ্যাক্টিংয়ের যে কথাটা বলছিল, সেটাও সেই রকমভাবেও করা যায়। আবার তুমি যদি ট্রেন্ড অ্যাক্টর হও প্রশিক্ষিতভাবে, তুমি নিজের জীবনকে বাদ দিয়েও জাস্ট কিছু মেকানিক্যাল বা কিছু টেকনিক্যাল প্রক্রিয়ায় সেটা করতে পারো, সে ফুটিয়ে তুলতে পারো। কিন্তু ওর যেটা, ও তো খুব ইনস্টিংক্টিভ, আর ওর ওই ট্রেনিংটা অভিনেতা হিসেবে ওর হয়নি, ও পাঠ করতে করতে অভিনয়টা শিখেছে। সো ইটস অন, মানে হ্যান্ডস অন, রাদার হ্যান্ডস অন একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো সেই প্রসেসের এটা একটা অংশ ছিল, এবং সেই অংশটা সব অভিনেতা কিন্তু পারে না। মানে সব অভিনেতা কিন্তু কিছু সময় শাট আউট করে দেয়, যে আমি ওই স্মৃতিতে ঢুকবো না, আমি ওটা ঢুকতে পারছি না, হ্যাঁ আমি এদিক ওদিক, হ্যাঁ একটু ব্রেকআপের স্মৃতি বা ফুচকা খেয়ে পেট খারাপ হওয়ার স্মৃতি, এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করে। কিন্তু তোমার সবচেয়ে মন খারাপের যে স্মৃতি, সবচেয়ে তীব্র যে মন খারাপ, সেইখানে হাত ডোবানোটার জন্য খুব সাহস। তোমার চ্যালেঞ্জেসগুলো যেগুলো আমি খুব ভালোভাবে, মানে তুমি তো বেসিক্যালি আন্ডার এস্টিমেটই করেছিলে আমায়, এটা হেডলাইন হয়ে গেছে। হ্যাঁ, এটা হেডলাইন হয়ে গেছে অনেক জায়গায়, যে খুব খাটো করে কৌশানীকে দেখেছিলাম আমি। তো এটাও একটু প্লিজ। তার কারণ হলো, রইলো ঝোলা চললো ভোলা, এগুলো সবই হলো, কিন্তু এগুলো বলতে হবে। রইলো ঝোলা চল, এই বেলায় এত লেন্দি স্পিচ, এই বেলায় ছোটতে তুমি চালিয়ে দেবে, হবে না। ছোটতে না, আমি এই নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি। এই যে ধরো এক্সাম্পল যেটা বলো, রইলো ঝোলা চললো ভোলা, আরেকবার বল লাইনটা। রইলো ঝোলা চললো ভোলা, আর দুবার তাড়াতাড়ি বল, রইলো ঝোলা চললো ভোলা বল তাড়াতাড়ি বল। রইলো ঝোলা চললো ভোলা, রইলো ঝোলা চললো ভোলা। ভেরি নাইস। এই যে এই জায়গাটায় বারবার একটা মনোলগ আটকাচ্ছিল। এবার আমি ওকে বলছি যে ঠিক আছে, এটা আমি ওটাকে টাটা বাই বাই করে দেব, হ্যাঁ। তো ও কিছু বলেনি, বলছে ঠিক আছে। পরের দিন যখন অ্যাকচুয়ালি, এবং সেদিন সিনটা করার কথাও ছিল না, সেদিন যখন আমরা সিনটা করি, ওইটা প্রচণ্ড স্মুথলি বলে কাট বলার আগে আমার দিকে যে কাট, হ্যাঁ মানে, হ্যাঁ মানে তুই পেরেছিস, তুই দারুণ, তুই প্রচণ্ড খাটুনি গেছে তোর। এবং না, এগুলো জোকস অ্যাপার্ট, অফকোর্স সেটা গেছে, কিন্তু সেটা না গেলে আমি দেখেছি অনেক বড় বড় অভিনেতার কিন্তু একবার আটকে গেলে ওটা বের হতে প্রচুর টাইম লাগে। কিন্তু কৌশানী হ্যাজ অ্যাকচুয়ালি প্রুভড হারসেলফ যে অধ্যাবসায় এবং হার্ডওয়ার্ক এবং স্ফুলিঙ্গটা যেভাবে দাবানলে পরিণত হয়, স্ফুলিঙ্গটা যেভাবে দাউ দাউ করে মানে সিনসিয়ারিটি। আমি এইটাতে উত্তরটা তুই দে, আমি ধরে থাকবো মাইক। না না, মানে আমার কাছে না, কেউ যদি আমাকে স্পেশালি মনে করে যে না এইটাও পারবে না, তখন ওটা আমার কাছে চ্যালেঞ্জ হয়ে যায়। চ্যালেঞ্জ নিবি না সালা, এরকম একটা ব্যাপার। তো আমি বাড়িতে গিয়ে ডেইলি প্র্যাকটিস করতাম ইন ফ্রন্ট অফ দ্য মিরর। সোসাইটিটা কিন্তু সৃজিত মুখার্জির ছবি, কিন্তু তাতেও ওর অজির ছবির একটা ছোট্ট প্লাগ ইন করার সুযোগ কিন্তু ছাড়লো না। হ্যাঁ, চ্যালেঞ্জ নিবি না সালা, হ্যাঁ মানে একটু ছোট্ট করে একটু
একটা ওজিকে না না, এটা এই তুই যতক্ষণ এই ডিবেটটা চলবে আমি মাইকটা ধরবো। একটু রাজকে একটু, আরে ঠিক আছে বাবা তুমি ওজি, এটা একটু বলে দিল। না আমি এটা বলতে চাই যে যখন ফার্স্ট সৃজিতদা ভাবে যে আমাকে নিয়ে অনেক হয়তো পরিশ্রম করতে হবে, এটা সৃজিতদাই আমায় বলেছে, আমি বলাইনি একদমই জোর করে, যে অনেকগুলো সিন হয়েছে যেগুলো আনপ্ল্যান্ড, যেগুলো হয়তো যেরকম লেখা আছে সেরকমই অভিনয় করেছি, বাট আমার সাথে সৃজিতদার টিউনিংটা অবভিয়াসলি ফার্স্ট টাইম, নট অ্যাজ ডিপ অ্যাজ দিস। তো সেই ক্ষেত্রে আমি তো আমার বুঝতে টাইম লেগে গেছে যে কী চাইছে এক্স্যাক্টলি। তো যখন একটা সিচুয়েশনের মধ্যে সৃজিতদা ফেলে দেয় আর্টিস্টকে, তখন সেখান থেকে নিজেকে বার করে আনতে হয়, তুমি বাধ্য। তো সেই জায়গাতে সৃজিতদা নিজে এসে বলেছে যে আমি যতটা ভেবেছিলাম তোর উপর পরিশ্রম করতে হবে, কন্ট্রোভার্সিয়াল জায়গায় যাচ্ছিস না, নিজেই ধর্মাই করতে হয়নি। অ্যান্ড ইনফ্যাক্ট এই স্টেটমেন্টটা যেটা রইলো ঝোলা চললো বলা, এটা যেহেতু আমাকে বলেছিল যে আমি পারবো না টাটা বাই বাই করে দিতে, আমি ওটা ডেইলি প্র্যাকটিস করতাম আফটার শুটিং বাড়ি গিয়ে, যতদিন অবধি মনোলগটা অ্যাকচুয়ালি ডেলিভার করেছি। এই জন্য এখনো ঝোলা নিয়ে ঘুরছি। তোমার কাছে যখন এই অফারটা আসে যে তোমাকে এই ক্যারেক্টারটা প্লে করতে হবে, তোমার রিয়াকশন কি ছিল? অবভিয়াসলি এক্সাইটেড, মানে আই ওয়াজ মোর ইন্টারেস্টেড টু মানে জানার জন্য যে স্ক্রিপ্টটা কী, আর স্ক্রিপ্টটা শোনার পর একটা আলাদা লোভ, মানে এটা না বলার জায়গায় থাকে না তখন শোনার পর, বিকজ পূর্ণার চরিত্রটাই এতটা লোভনীয়। প্রেমের কথা বলছিল সৃজিতদা, যেখানে একটা আলাদা প্রেম পাবো, তো প্রেম কতটা মানে অনস্ক্রিন প্রেম তৈরি হয়েছে? পরমদা বলুক না একটু। তাহলে পরমদা থেকেই জানতে চাই, পরমদা ঠিক কতটা প্রেম করতে পেরেছে কৌশানীদি? কৌশানী কতটা করতে পেরেছে না কতটা প্রেমটা হয়েছে, কোনটা প্রশ্ন? মানে কৌশানীদির সাথে তোমার প্রেমটা ঠিক, ও দারুণ। তুই বোধহয় পূর্ণা আর মৃত্যুঞ্জয়ের কথা বলছিস। হ্যাঁ আমি সেটা বলতাম সেটা, হ্যাঁ কিন্তু দারুণ দারুণ, ভাবাই যায় না। দেখো না হওয়ার তো কোনো কারণ নেই, বিকজ পূর্ণার ভূমিকায় কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন, যিনি একজন চমৎকার দেখতে অত্যন্ত সুন্দরী একজন নায়িকা, খুবই সুইট একজন মানুষ তাছাড়া। আর মৃত্যুঞ্জয় ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয় করছেন, তিনি পর্দায় প্রেম টেম তার করার একটা অভিজ্ঞতা আছে, মানে বহুদিনের আর কি। তো ওরা না ভালো না হওয়ার তো কোনো কারণ নেই, খুবই ভালো। কৌশানীদের সঙ্গে প্রেমটা কিরকম তাহলে জমলো? মৃত্যুঞ্জয় আর পূর্ণার কথাটা যদি বাদ দিয়ে ধরি, মানে তার মানে কি যে অন স্ক্রিন, অন স্ক্রিন না, তাহলে তো আমাকে, তাহলে তুমি যেদিকে যাচ্ছ তাতে আমি মানে কোনো ছবিতে বা কোথাও মানে খুনের দৃশ্য থাকলে তাকে অ্যাকচুয়ালি খুন করে ফেলতে হয় সেদিকে, তাহলে তো মানে আমি যদি ওর সঙ্গে আমার যদি প্রেমের সম্পর্ক, অভিজিৎ পাকরাশি কিন্তু সিরিয়াল কিলার, হ্যাঁ মানে পর্দায় যদি আমাকে প্রেমের সম্পর্ক এস্টাবলিশ করতে হয়, তার মানে কি আমাকে সত্যি সত্যি ওর সঙ্গে প্রেম করতে হবে বা ওকে আমার সঙ্গে প্রেম করতে হবে? তাহলে তো সর্বনেশে কাণ্ড, তাহলে তো কত কি সত্যি সত্যি করতে হয় মানুষকে সিনেমা করতে গেলে, তার কোনো ইয়ত্তা নেই আর কি। কেন সৃজিতদা, প্রতিটা গল্পেই দেখি যে তোমার সংলাপগুলো যে তুমি লেখো, ক্যারেক্টারের যে সংলাপ, সেটা কি তুমি ক্যারেক্টারের মানে কিছুটা লিখে ক্যারেক্টারের উপর ছেড়ে দাও নাকি পুরোটাই লিখে দাও? ভালো প্রশ্ন। ডিপেন্ড করে অভিনেতার ওপর, ডিপেন্ড করে ছবির ওপর। কিছু ইনফ্যাক্ট কিলবিলে বহু দৃশ্যে হয়েছে যে আমি যে স্ক্রিপ্টটা ফেলে দাও, কারণ আমি চাই ব্যাপারটা খুব রিয়েলিস্টিক হোক। আমি চাই না আমি 6 মাস আগে লেক গার্ডেন্সে বসে কী লিখেছি, তখন কাস্টিং হয়নি, কিছু হয়নি, আমরা লোকেশনটাও জানতাম না, কি শর্ট টেকিং হবে সেটাও জানতাম না। এই পরিস্থিতিতে লেখা লাইন সেটা কনটেক্সচুয়ালি পাল্টে যেতে পারে ডিপেন্ডিং অন দ্য লোকেশন, দি অ্যাক্টর অ্যান্ড এভরিথিং। সো কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা সেই সব সিনের জন্যই আমি করেছি যেই সিনগুলো যেই সিনগুলোয় খুব ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন নেই, যেই সিনগুলোয় এরম কোনো কিউ নেই যেটা পুরো গল্পটাকে জিগসঅ পাজলের মতো একসাথে নিয়ে আসে। এই ধরনের দৃশ্যে কিন্তু এটা করা সম্ভব, এবং সেই ধরনের দৃশ্যে আমি নিজেই বলি যে যেটা সংলাপ আছে বা যেটা চিত্র আছে এটা বেদ বাক্য নয়, মানে সেটা ছাড়াও তুমি ইম্প্রোভাইজ করতে পারো। কিন্তু কিছু ক্ষেত্রে আমি বলি যে না, এই জিনিসগুলো বলতে হবে, এইগুলো ইম্প্রোভাইজ করে অন্যরকমভাবে বললে হবে না। সেটার মধ্যে অবভিয়াসলি কিউয়ের ব্যাপার আছে, সেটার মধ্যে অবভিয়াসলি ইনফরমেশনের ব্যাপার আছে, এবং লিরিসিজমেরও ব্যাপার আছে, যে কিছু লাইনের মধ্যে একটা রিদম থাকে, কিছু লাইন পাঞ্চ লাইন হয়। সো সেই জিনিসগুলো যতটা রিটেন মনে যদি আমার হয় যে এটা করা উচিত, সেরকমভাবে আমি অভিনেতাকে বলে দেব, তারা সেটা করে। আর শেষ প্রশ্ন, 11ই এপ্রিল আমরা বড় পর্দায় দেখতে পাবো কিলবিল সোসাইটি, তো সেটা নিয়ে তোমরা যদি একটু দর্শকদের কিছু বলো। 11ই এপ্রিল কিলবিল সোসাইটি বড় পর্দায় দেখতে পাবো। এখানে বড় পর্দাটা খুব অপারেটিভ একটা ওয়ার্ড, মানে অনেক মানুষই এখন অপেক্ষা করেন ওটিটিতে আসলে দেখবো ইত্যাদি ইত্যাদি।
কিন্তু কিল বিল সত্যি বড় পর্দায় দেখার মতো ছবি। আর সবচেয়ে বড় কথা, যে একটা গোটা প্রজন্ম হেমলককে বড় পর্দায় দেখেছে, তাদের জন্য আই থিঙ্ক ইট উইল বি মানে ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স টু সি আনন্দকর অ্যাগেন বড় পর্দায়। এবং যারা দেখেননি, যারা হেমলক পরবর্তীকালে ছোট পর্দায় দেখেছে, তাদের জন্য আনন্দকরকে প্রথমবার বড় পর্দায় দেখার প্রলোভন। সো ওভারঅল দেখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।